ছোট শালাবাবু, বড় শালাবাবু, সাদমানে থেকে শিখে রাখো কিভাবে বইয়ের কেয়ার করতে হয়। আমি কতবার বললাম পিঠা খেতে না, ভদ্রলোক পিঠা হাতে বসে রইলেন। এখন বুঝলাম রহস্য। আহা, কি ভালোবাসা। বিষম খাই রূপালী, সাথে বড় ভাই বোনেদের সামনে লজ্জায় লাল হয়ে গেছে। সামিনা বেগম পানি গ্লাস নিয়ে এসে এগিয়ে সামিনা বেগম পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে মেয়ের মুখে ধরবে এমন সময় সাদমান গ্লাসটা নিজ হাতে নিয়ে রূপালীর মুখে ধরে, মাথায় আলতো চাপ দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়। ঠিক আছে। ছবির ধূসর অম্বরে রঙিন বসন্তের ছাপ, যা প্রায়শই দেখা যায়, তবে নীরব মান অভিমানের চাপে পিষ্ট হয়। রূপালী হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাদমান পকেট থেকে রুমাল বের করে চোখের কোণে চিকচিক করা নোনা জল মুছিয়ে বলে, আস্তে ধীরে খাও রূপালী। সামিনা বেগমও খানিকটা তুষ্ট হন না, মেয়ের জামাই মেয়েকে অযত্নে রাখে না, এটা শুরু থেকেই দেখা যায়। তবে ছেলেটা অতিরিক্ত চাপা স্বভাবের, এটাই যা সমস্যা। সামিনা বেগম সরে এসে আবারও সুরেলের পাশে ফিরিতে বসেন। নওরিন এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল সবটা, হাতে থাকা স্টিলের গ্লাসটা বাহির দিকে বাড়িয়ে বলে, তুলসী পাতার রস, লবণ, পানি পরিমাণ মতো দিয়ে গরম করে এনেছি, খেয়ে নিন, ঠান্ডা কাশি কমে যাবে। নওরিজ গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। নওরিজ বিরক্ত হয় ঢের। গ্লাস ভালোভাবে ধুয়েই এনেছি, খেয়ে উদ্ধার কর ভাই আমার। নওরিজ নাকমুখ খিচে এক চুমুকে খেয়ে নিল রসটুকু। গলৎকরণ করি মুখ বিকৃত করে বলে, খুবই বিশ্রী, সাথে তেতো। একটু তেতো তো হবেই, তবে বউ খাই দিলে মিষ্টি লাগতো। তাছাড়া অসুখে পড়েছ, মা বোন কতদিন দেখবে। একটা বউ থাকলে সারাক্ষণ চোখে চোখে রাখতো, একটু পরপর জ্বর মাপার বাহানায় কপাল ছুঁয়ে দিত, যত্ন করে খাবার খাইয়ে ওষুধ মুখে পুরে দিত। আর ইকরামুল্লাহকে থামিয়ে দেয় নওরিজ মাহবুব, আর চোখে সুরেলাকে এক পলক দেখে নিয়ে গম্ভীর গলায় বলে, দুলাভাই, এভাবে লোভ লাগালে তো বউ ছাড়া থাকা দায়। সুরেলার কান সজাগ থাকলেও চোখে মুখে কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। সামিনা বেগম অল্প হাসেন। ইকরামুল্লাহ টিপ্পনি কেটে খোঁচাখুচি করতে শুরু করে। নওরিন তাকে থামিয়ে কুঞ্চিত কপালে বলে, তাহলে মেয়ে দেখা শুরু করি। আমার মামা শ্বশুরের একটা মেয়ে আছে, দাঁতগুলো সাদা ধবধবে, আগেরটার মতো হলদেটে নয়। তুই বললে কথা বাড়াবো। সুরেলা কাজে মনোনিবেশ করলো খরগোশে নেই কান এইদিকেই। মেয়ে দেখতে হবে কেন? আছে তো ওই দুলালি রূপসা, তাকেই তো গিন্নিমা ছেলের বউ করবেন। সামিনা বেগম হেসে বলল, রিচ বাবা, তুমি বলছো এই কথা? তোমার কোনো পছন্দ আছে নাকি? থাকলে বলো, এক্ষুনি তুলে আনি। নওরিজ খানিকটা বিব্রত বোধ করে। চাচির সামনে এভাবে বলা অনুচিত হয়েছে বোধ হয়। সে গলা খাকারি দিয়ে বলে, না চাচি আম্মা, এমন কেউ নেই, আমি তো আপনাদের ভরসায় বসে আছি। সামিনা বেগম খুশি হন। বাবির ভাগ্য ভালো, সব মেয়েরাই তো চায় নিজ চাঁদের টুকরোর জন্য দেখে শুনে বেছে ঘরণী আনতে, যে ঘরণী মা ছেলের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে না, ছেলেকে আঁচলে বেঁধে মায়ের থেকে দূর করবে না। তিনি হেসে বলেন, গেন্নিয়াপা তোমার জন্য হিরে বেছে আনবে, দেখে নিও। রূপে গুণে গৌরবে তোমার মতোই হবে সেই সুনয়না। নরিজ আবারও হাসি দেয় শব্দ করে। তার তো হিরে জহরতে দরকার নেই, তার এক স্বচ্ছ মনে মালিক চাই। আঙ্গুল উঁচিয়ে চোখ পাকিয়ে শাসাবে এমন একটা ঝগড়ুটে চাই। হাসির সঙ্গী সুহাসিনী চাই। তার যত্ন সব ভুলে সর্বদা মুখিয়ে রবে এমন একটা যত্নশীল চাই। তার বিপদকে ভয় পাবে এমন এক ভীতু চাই। তার সাহসে পরিণত হবে এমন এক সাহসী চাই। এসব জানানোর পর মুখ ভেঙিয়ে পুরো আঙ্গুল দেখিয়ে যে লুইসা বলবে তার ওই বৃদ্ধাঙ্গুল মালিক কিনা চাই চাই। রিজ ভাই, কি ধুরন্ধর তুমি! মা চাচির ভরসায় বসে আছে, তাই না? অথচ তলে তলে সাদা খামে প্রেমপত্র পুষ্প। ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। রওশনের কথাই ভাবনার ছেদ ঘটে নওরিজের। আলগোছে নজর হটিয়ে রওশনকে চোখ রাঙ্গানি দেয়। মাঝখান থেকে ইকরামুল্লাহ আবারও টিপ্পনি কেটে বলে, সত্যি নাকি রিজবাবু? তোমাকে তো
রসহীন ভাবতাম। সে যাক, কোনো ব্যাপার না। তোমার মতো রসহীন মানুষ আবার বেশি রোমান্টিক হয়। যাকে বলছো সুপার উত্তম, এখন বিয়েটা সেরে ফেলো। তোমার জন্য বেচারা রৌশন বিরহের আগুনে পুড়ছে। সে অতি নিকটে, তবুও কাছে টানতে পারছে না। সামিনা বেগম বাহানা দেখিয়ে চলে যান। বাচ্চারা রসিকতায় বিব্রত বোধ না করে তাই। রওশন বিব্রত বোধ করে, কিছু বলবে নওরিজ তার আগেই বলে ওঠে, আমি কি ওকে মানা করেছি বিয়ে করিস না? বড় ভাইকে রেখে ছোট ভাই কিভাবে বিয়ে করবে? লোকে নিন্দে করবে না? হঠাৎ সাদমানের কথায় সবাই একটু অবাক হলো। ভদ্রলোক অতি দরকার ছাড়া কথা বলেন না, বোমা ফাটলেও না। নওরিজ উঠে আসে, গায়ের চাদরটা ভালোভাবে মুড়িয়ে রুমালে নাক ডলে বলে, মন্দ বলেননি সাদমান ভাই। এমনিতেও আজকাল ঘরটাও ঘরনির জন্য হাহাকারে ঢুকছে। যাই, বয়রার সাথে কথা বলে আসি নতুন পালকির ব্যবস্থা করতে। সত্যি সত্যি বেরিয়ে যাই মেন ফটক পেরিয়ে। সুরিলা কোনা চোখে তার প্রস্থান দেখে নিজ কাজে মন দেয়। যত দ্রুত সম্ভব এই অসহ্যনীয় প্রাসাদ থেকে বেরোতে পারলেই বাঁচে। দামিনী উঠোনে তুলসী গাছে জল ঢালে পিতলের ছোট্ট পাত্র হতে। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দুহাত তুলে প্রণাম করে, প্রার্থনা নিবেদন করে। নরম কুশন কোলে নিয়ে বসে শুক্কুর আলী কুচকুচে গোপ পাকিয়ে নেশাদুর চোখে যায় সম্মুখে রমণীর পানে। দুধে আলতা গায়ের রং যেন চোখ পাকিয়ে আহ্বান করছে। সদ্য স্নান সেরে বেরিয়ে আসা রমণীর দীর্ঘ কেশলয় হতে চুইয়ে পড়া পানি টপটপ করে পানিতে যেন তৃষ্ণা বেড়ে কয়গুণ। ঘন ঘন ঢোক গিলে শুক্কুর আলী। দামিনীর আগমনে শুকনো কেশে গলা পরিষ্কার করে শোধই। কেমন আছো দামিনী? বয়স বললে নারীর সৌন্দর্য যৌবন ধীরে ধীরে ফিকে হয়ে পড়ে। তোমার দেখছি কিশোরী থেকে যেন যৌবনের দিকে পা বাড়াচ্ছ। সৌন্দর্য যেন বেড়ে শতগুণ। এই লাস্যময়ী রূপের রহস্য উন্মোচন হবে কি? দামিনী খিলখিলিয়ে হেসে ওঠে তার কথায়। সম্মুখের রাজকীয় কেদারায় বসে গা এলিয়ে দেয়। মধ্যবয়সী মহিলা সুপ্রা পান বানিয়ে এনে প্রথমে দামিনীর হাতে দেয়। পান মুখে পড়ে শুকুর আলীকে পান দিতে ইশারা করে বলে, কাকা, আমি দামিনী, শান্ত তটিনী। রহস্য খুঁজবেন না, গুম হয়ে যাবেন। কি বলতে এসেছেন জলদি বলে কেটে পড়ুন। পুরুষ মানুষ বেশিক্ষণ দেখলে গা জ্বলে ওঠে আমার, পুড়ে ছারখার হয়ে যাবেন। শুকুর আলী পান মুখে নেয় না। নারীজাত যে বড্ড সন্দেহভাজন। বিশ্বাস করলে তো মোলে। সে দাঁত কেলিয়ে বলে, দামিনী বলছে এ কথা? তুমি আগুন হলে পুরুষ হাসি মুখে ছাই হয়ে যাবে। ফালতু কথা ছেড়ে আসল কথায় আসুন। দামিনী বিরক্ত মাখা গলে শুকুর আলী হেসে বলেন, রাগ কেন করছো দামু? কতদিন পর দেখা পেলাম তোমার। তুমি তো এখন চাঁদের হাট হয়ে গেছো, দেখাই দাও না। কতদিন এসে ফিরে গেলাম। সুপ্রা শুধু বলে বিজি আছো। এত কিসের ব্যস্ততা তোমার? দামিনী মেজাজ চটে যায়, পানের পিক ফেলে বলে, আমি তোর ঘরের বউ না যে যখন ইয়াদ করবি দেখা দিব। আর একটা ফালতু কথা বললে কুত্তার মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। শুকুর আলী একটু অপমান বোধ করেন, তবে আমলে নেয় না। সুন্দরীদের মুখ থেকে গালি পা অপমান অমৃতের মতোই লাগে। তিনি মোদ্দা কথাই হাসেন। কুড়াগাঁয়ে প্রতিবারের মতো এবারও বৈশাখে মেলা বসবে। যদিও কিছু সমস্যার কারণবশত বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠর শেষ কদিন, আষাঢ় মাসে হবে মেলাটা। আমরা যাত্রাপালার আয়োজন করব। সব বন্দোবস্ত হয়ে গেছে। মেলারও দেরি নেই খুব একটা দিন। তোমার পাত্তা পাচ্ছিলাম না। তুমি কি বলো? যাত্রার আসল মুখ কিন্তু তুমি। দামিনী ঠোঁট বাঁকি হাসে, দুপা তুলে রয়ে শুয়ে বসে। হাতে রেশমি চুড়ি নড়াচড়া করতে করতে বলে, তাই বুঝি? শুকুর আলী হেসে সায় জানান। দামিনী আবারও পানের পিক ফেলে লাল টকটকে অধর নাড়িয়ে বলে, আমার বকশিস কত? গতবার 5,000 চেয়েছিল, এবার খুশি হয়ে 7,000 দিব। খুবই ভালো। গতবার তো আমি বেকুব ছিলাম, সাদাসিধে মনে জব্বর পারফরমেন্স দিলাম। বস্তা বস্তা টাকা ঘরে নিলেন আপনারা, আমারে 5,000 টাকা ভাগাই দিলেন। এবার 20,000 ডিমান্ড থাকবে। জলসা জমজমাট হলে সেটা বাড়বে বই কমবে না। রাজি থাকলে কথা আগাবেন, নইলে ওই যে বের হওয়ার রাস্তা,
বাড়ির মেইন গেটের দিকে আঙ্গুল তাক করে দেখায় দামিনী। শুক্র আলী যেন ঝটকা খায়। 20,000 মগের মূল্যক নাকি? সামান্য নাচনেওয়ালির এত চাইতা? সে থমথমে গলায় বলে, 20,000 তো জীবনে চোখে দেখলাম না। পুরা ঝলসা মিলাইয়া 20,000 কইব কিনা সন্দেহ। পুরা জলসা মিলাইয়া 20,000 হইব কিনা সন্দেহ। তার উপর সিজন শেষ হয়ে গেছে, বাদল আটকা নিলে মাথায় বাড়ি। তুমি কও তো 1,000 দিব, এর বেশি আমি পারবো না। ওই যে রাস্তা যান। দামিনীর ফুরফুরে গলা 10,000 পর্যন্ত যখন এসে গেছে, 20-তে যেতে খুব সময় নেবে না ভদ্রলোক। সে সুপ্রাকে পানি আনতে বলে। সুপ্রা খুশি মনে চলে যায় পানি আনতে। এই না হলো দামু একেবারে আগুন। সে পানি এনে দিল। দামিনী কুলকুচি করে বলে, আরে কাকা, যাচ্ছেন না কেন? আমি একটা কাজে বেরোবো তো, যান যান। শুকর আলী ঠাই বসে রয়। দামিনীকে হাতছাড়া করা পোকামি, আবার 20,000 টাকাও অনেক বেশি। দামু এমন করো কেন? আমাদের দিকটা একটু বুঝো। আচ্ছা, আমি বড় ভাইয়ের সাথে কথা কইয়া তোমার আরও কয়েক টাকা বাড়াই দিব নে। শুক্র আলীর কথাই দামিনী স্মিত হাসে। উঠে দাঁড়িয়ে কোমর ঠিক করে হামি তুলে বলে, এক কাজ করো কাকা, তোমার বড় ভাইরে পাঠাই দিও। তারে চোখে দেখাও দেখলাম না এ পর্যন্ত। আমি কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। শুক্র আলী ভাবনে পড়ে দোনামোনা গলায় বলে, বড় ভাই এইসবে জড়াইব না। তার দিক দিশা আলাদা। আমাদের খালি মুনাফা দেয় জলসা সাজাইতে, এই তার কাজ। তুমি চিন্তা করো না। 8,000 দিয়ে গেলাম, বাকি 8 দেবনে। তারপর জলসা হিট হইলে আরও পাইবা। আর কথা বইল না। শুক্র আলী এগিয়ে এসে দামিনীর ভেজা পিঠে হাত বুলিয়ে বলে। দামিনী ইচ্ছে করে জায়গা মতো লাগিয়ে দিতে। ইচ্ছেকে দামিয়ে রেখে টাকাগুলো হাতে নেয়। মুচকি হেসে শুক্র আলীর হাতের মুঠোয় থাকা পানটা লোকটার মুখে পুড়ে দেয়। শুক্র আলী সন্দেহ গেল কাঞ্চি তলায়। এ তো পান নয়, এ যে অমৃত সুধা। শুক্র আলীকে বিদায় দিয়ে দামিনী লণ্ঠন হাতে বেরিয়ে পড়ে। সঙ্গী শুভ্রা। গায়ের কালো চাদরে মুখটা ঢাকা দুজনে। টিমটিমে বাতির আলোয় সাবধানে পা ফেলে। রাত খুব একটা গভীর হয়নি, সবে সাজ ফুরালো। বাচ্চার পেরিয়ে কালী মন্দিরের পেছনে পুকুরের কিনারা ঘেঁষে হাঁটে। একটা ছোট্ট কুটিরের সামনে দাঁড়িয়ে পা থমকায়। এক রুগ্ন বৃদ্ধা বসে খুক খুক করে কাশছে। মেঘে ঢাকা ক্ষীণ জ্যোৎস্নার আলোয় হাড্ডিসার রুগ্ন দেহখানা দেখে দামিনীর চোখ ভিজে ওঠে। অস্পষ্ট স্বরে ডেকে ওঠে, বাবু। গলার আওয়াজ ক্ষীণ হলেও বৃদ্ধার কর্ণগহ্বরে পৌঁছায় সেই ডাক। তালপাতার হাত পাখা নেমে যায়। ঘাড় ঘুরিয়ে বলে, কে ডাকলো? ললিতা, বেরিয়ে আস দেখিনি, কেউ এসেছে বোধহয়। ঘর থেকে বেরিয়ে আসে এক বয়স্ক মহিলা। আর পরে মলিন শাড়ি, হাতে শাখাবালা জলজল করছে। দামিনী আর দাঁড়িয়ে থাকে না, ছুটে আসে মায়ের কাছে। তবে মায়ের বুকে ঠাঁই মিলে না। ললিতা বেগম থমথমে মুখে বলেন, আর কোনো অমঙ্গল বাকি আছে? অলক্ষী পেটে পড়েছিলাম, তার সাপে আজ নিঃস্ব আমরা। জেলে পাড়ায় একঘর হয়ে জীবন পার করছি। মরলে মুখে আগুন দেওয়ার মানুষ নাই। ওরে যাইতে কন, মান সম্মান তো আর কিছু রাখে নাই, মানুষ দেখলে জিন্দা পোড়াইব। দামিনী মুখে আঁচল গুজে কেঁদে ওঠে। বৃদ্ধা নিবারণে বুকটা কাঁদে মেয়ের জন্য। তবুও দৌড়ছাই করে তাড়িয়ে দেন। কেউ দেখলে যে রক্ষে নেই। রঙিন টিভিতে বাংলা সিনেমা চলছে। সিনেমার নাম গোলাপি। এখন ঢাকায়। সরেলা কৌতূহলমনে বসে বসে টিভি গিলছে। ভালোই লাগছে দেখতে। তাদের বাড়িতে টিভি নেই। শুধু বাড়িতে কেন, আশেপাশে 10 বাড়িতেও নেই। মোল্লার মুদি দোকানে আছে 14 ইঞ্চির একখানা টিভি। ছোটবেলায় শাপলারে নিয়ে একবার দেখতে গিয়েছিল। তখন অবশ্য সাদা কালো ছিল টিভিটা। দিন দুনিয়া ভুলে শুক্রবারে বিটিভিতে চলমান ছবিতে মেতেছিল। সন্ধ্যার দিকে ভাই এসে মারতে মারতে বাড়ি নিয়ে গেল। সারাটা রাস্তায় ঠাস ঠাস করে জ্বর মেরেছে পিঠে। শাপলা তো ভয় প্যান্ট ভিজিয়ে ফেলেছিল।
তারপর আর টিভি দেখেনি কখনো, ভয় দেখার ইচ্ছেও জাগেনি। তবে শাপলার মায়ের বাটন ফোনে মেমোরিতে ইত্যাদি ছবি নাটক ভরে আনে। প্রায়শই ঘুমের বাহানা দেখি সে শাপলাদের বাড়িতে রাতভর ছবি দেখে, সঙ্গী শাপলা। কথা ভাই জানলে খবর করে দিবে। সুরেলা রয়ে শুয়ে বসে নরম গতিতে। পিঠা বানানো শেষ, তবে সন্ধ্যা করে আসে যেতে পারছে না। রওশন ভাই কোথাও বেরিয়েছে, আসলেই পৌঁছে দিবে। তার পাশে রূপসা বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। মাঝে মাঝে তাকে বলছে কার নাম কি। নায়কের নাম ইলিয়াস কাঞ্চন, নায়িকা চম্পা, আর যে মহিলাটা বেশি বেশি কাঁদছে তার নাম ববিতা। তার আহাজারিতে ভরপুর কান্না দেখে রূপসার চোখগুলো ছলছল করছে। সুরেলা ঠোঁট চেপে হাসি। মেয়েটা অতি মাত্রায় আহ্লাদী আর বাচ্চামো স্বভাবের। আজ প্রথমবারের মতো মনে হলো না মেয়েটা অতটাও খারাপ না, তবে খুব বেশি বিরক্তিকর। এই যে একটু পরপরই প্যান প্যান করছে, রিজভাই হ্যান রিজভাই ত্যান। সে পায় না ছুটে বেরিয়ে যেতে, অসহ্য। এর মাঝে ঘরে উপস্থিত হয় এইবারের কাজের মহিলা। সুরেলার উদ্দেশ্যে বলেই তার মতো সে চলে যায়। সুরেলা আহমকের মতো বসে থাকে। রিনা খান আবার ডাকলো কেন তাকে? মহিলারে দেখলে তার গায়ে কাটা দাঁড়িয়ে যায়, এমনভাবে তাকায় যেন সে তার বাড়া ভাতে ছাই দিয়েছে। সুরেলা রূপসার দিকে চাই। মেয়েটা ঘন ঘন অন্যই চোখ মুছছে, দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে ঘর ছেড়ে। দক্ষিণ দিকের বারান্দার দিকে পা বাড়ায়। কয়েক কদম এগিয়ে যেতেই পা থমকায়, চোখ তার কপালে ওঠে। সম্মুখে দরজায় ঠেস দিয়ে দণ্ডায়মান নওরিচ মাহবুব। মুখটা অস্বাভাবিক মাত্রায় গম্ভীর, ফর্সা নাকটা টমেটোর মতো লালা আকার ধারণ করেছে। গভীর নয়নাভিরাম হলদেটে ভাব দেখা যায়। গভীর নয়ন যুগলের শান্ত চাহনিতে কিছু একটা আছে যা সুরেলার পা থেকে মাথা অব্দি নাড়িয়ে দিল। শুকনো ঢোক গিলে আশেপাশে তাকায়, কাউকেই দেখা যাচ্ছে না। সুর দেখ কি হাল করে ছেড়েছিস আমায়। আমি জ্বলছি অদৃশ্য আগুনে, তবুও তনুমন উষ্ণতা খুঁজে বেড়াই। গমগমে সুরে বলে নওরিচ মাহবুব। সুরেলা চোরের মতন এদিক ওদিক চাই, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। নওরিচের কথা কানে বাজতেই দাঁত কেলিয়ে বলে, জিনে আছর করছে আপনারে, ঝাঁটার বাড়ি খাইলে ঠিক হবেন, নইলে হেকমত হুজুরের পানি পড়া আইনেন, পানি দিলে আগুন নিভা যাইবনে। শেষাক্ত বাক্য দাঁতে দাঁত চেপে বলে। নওরিচ গায়ের চাদরটা এক পাশে থেকে সরিয়ে এক হাত মেলে আবারও প্রতি উত্তর করল, জিনে না, এক কৃষ্ণ কায়ার আঁচড় লেগেছে, তাকে বাহু বন্ধনে আবদ্ধ করতে না পারলে এ আগুন নিভবে না। সুরেলার কান গরম হয়ে ওঠে। কপাল জোরে রক্তিম কৃষ্ণচূড়া ফুটে উঠেছে। কি বেহেয়া, কি নির্লজ্জ ভঙ্গিতে গদর দেখাচ্ছে। মনে মনে তওবা কাটে সুরেলা। ঘন ঘন এদিক সেদিক তাকে উল্টো পথে পা বাড়ায়। চাপা স্বরে হিসিয়ে বলে, শালা লুচ্চা বেটা মানুষ, খালি গতর দেখাইয়া বউয়ের হক নষ্ট করে, ওই বুকে পাথর চাপা পড়ুক। বিড়বিড় করে হাঁটতে থাকে সুরেলা। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ধ্যান নেই। মস্তিষ্ক জুড়ে অনাকাঙ্ক্ষিত দর্শন ঘুরে বেড়ায়, যেন এখনো চোখের পাতায় লুকোচুরি খেলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে অসাবধানতা বশত ধাক্কা লাগে কিছু একটার সাথে। হুঁশে ফিরে সুরেলা। পড়তে পড়তে বেঁচে যায়, তবে সামনের মানবীকে দেখে পূর্বের তুলনায় আরেকটু বেশি শখ খেল যেন। মেঝেতে পড়ে থাকা দই চিড়ে বাটিটা উবু হয়ে পড়ে আছে। সুরেলা ভয়ে ভয়ে সেটা তুলে নেয়। দই চিড়ে মাখা নষ্ট হয়ে গেছে। সে খালি বাটি তুলে আমতা আমতা করে বলে, আমি খেয়াল করি নাই গিন্নিমা, ভুল হয়ে গেছে। বলে মাথা নত করে নেয়। দেখে হাঁটা উচিত ছিল তার। রেবেকা বানু শক্ত চলে দাঁত কিরমির করে, ইচ্ছে করে থাপড়ে গাল লাল করে দিতে। নিজাত সংযত করে নেন তিনি। গাল লাল লাল করার চাইতো তাহলে অস্ত্র তো আছে। তিনি ঠোঁট পাকিয়ে মিষ্টি হেসে বলেন, তা খেয়াল করবে কেন? আসলে হয় না এমনটা, কি যেন বলে, ময়লা আবর্জনা থেকে খুঁটে খাওয়া কুকুর মাংস ভাত পেলে দিন দুনিয়া ভুলবেই তো। এখনই পরিষ্কার করে দিবি মেঝে। সুরেলার মুখের উপর যেন কেউ থুতু ছিটিয়ে দিল এমন অনুভূত। রাগে অপমানে নোনা জল জ্বলে যায় কান্তিমান নয়ন যুগলে। সুরেলা দাঁতে দাঁত চেপে
সহ্য করে নেয়। রেবেকা বানু চলে যাবে পেছন থেকে রওশনের গলা ভেসে এলো। চাচি আম্মা কি হয়েছে? বলতে বলতে এগিয়ে আসে। সুরেলার নতমুখ দেখে কপাল কুঁচকায়। রেবেকা বানু হেসে বলেন, চোখ কান আসমানে রেখে হাঁটলে উষ্টা তো খাবেই। পরিষ্কার করিস সুর, আমার ছেলেটা দেখলে জমেলাকে ধমকাবে আবার। রওশন সুরেলার দিকে তাকায়। মামলা সুবিধা ঠেকছে না। চাচি কি সুরেলাকে কথা শুনিয়েছে? হয়তোবা। রেবেকা বানু চলে যান হনহনিয়ে। দুটো কথা শুনিয়ে একটু শান্তি শান্তি লাগছে তার। রওশন সুরেলার হাত থেকে বাটিটা নিয়ে রেখে দেয়। স্মিত হাসার চেষ্টা করে বলে, চাচি কথা শুনিয়েছে, ওনার কথায় কিছু মনে করো না সুরেলা। চলো এগিয়ে দিয়ে আসি, সিন এসেছে তোমাকে নিতে। সুরেলা মাথা নাড়ল কোনো মতে। এই জাহান্নামে আর এক মুহূর্ত নয়। তারা পা বাড়ায়। পেছন থেকে ডাক পড়ে। নওরিজ এগিয়ে আসে। সুরেলার পাশে দাঁড়িয়ে রওশনকে উদ্দেশ্য করে বলে, আমি এগিয়ে দিয়ে আসি, সিনের সাথেও কিছু কথা আছে। তুই যা, সাদমান ভাই খুঁজেছিল তোকে। সময় লাগবে না তো, সিন অন্দরমহলের বাইরেই দাঁড়িয়ে। আমি পৌঁছে দিচ্ছি তো, তুই যা না ভাই। নওরিজ বিরক্ত হয়েই বলে। রওশন অনিচ্ছা সত্ত্বেও চলে যায়। যতই হোক বড় ভাই, কথা অমান্য করলে কেমন দেখায় না। রওশন চলে যেতেই নওরিজ মাহবুব সুরেলার পানে তাকায়। শুকনো মুখটা দেখে বলে, সামনে হাট। সুরেলা পা বাড়ায় লম্বা লম্বা করে। নওরিজ একটু দূরত্ব রেখে পিছু হাঁটে। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, দেখে হাঁটতে পারো না? লেগেছে কোথাও? নরম গলা তার উপর তুমি সম্বোধন। সুরেলার চিঠির কথা মনে আসে, সেখানেও তুমি সম্বোধন করেছিল। হাসি পাই তার। মাই কতটা মিষ্টি ভাষায় অপমান করলো। আর ছেলে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছে কিনা। তর্জনী আঙ্গুল দিয়ে নাক ডলে বলে, লাগছে তো, খুব জোরেই লাগছে। কণ্ঠে কেমন যেন হেই সুর। নরিজ ছোট্ট করে শুধালো, আম্মা কিছু বলেছেন? সুরেলা থেমে যায়। ঘাড় ফিরিয়ে তাকে লোকটার পানে। নরিজ বরফ শীতল শান্ত চাহনির প্রেক্ষিতে চোখ বুজে নেয়। বুঝতে বাকি থাকে না আম্মার কথা শুনিয়েছে। জল শক্ত হয় তার। নতমুখী সুরেলা হয়ে আর এই বাড়িতে আসবে না, ছোট্ট করে বলে দিলাম। পা বাড়াও। শান্ত গলার আদেশবাণী সুরেলার পোড়া গায়ে যেন নুনের ছিটা। পারে না দৌড়ে বেরিয়ে যেতে। নয়ন যুগ্ন বাঁধন ছিঁড়ে ফেলে। নোনা জলে ভিজে চুপচুপে কপল সুতি ওনার ঘর্ষণে রক্তিম হয়ে আসে। অল্প সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা হয় সামিনা বেগমের সাথে। একটা ছোট্ট পুটলি বেঁধে তার দিকে বাড়িয়ে বলেন, সাবধানে যেও, এখানে কিছু পিঠা আছে, শান্তি আপারে দিও। সুরেলা হাতে নেয় না, থমথমে মুখে বলে, আম্মাই পিঠা খায় না। কথা শেষ করে অপেক্ষা করে না। সামিনা বেগম একটু অসন্তুষ্ট হন। এই মেয়ের এই দিমাগ দেখলে রাগ হয় তার। বড়দের সাথে কথা বলতে শেখেনি। সুরেলা বেরিয়ে আসে মেন ফটক পেরিয়ে। ভাইকে দেখে ছুটে যায়। নওরিজ গম্ভীর মুখে পিছু পিছু হাঁটে। সৌজন্য বোধকে ধিক্কার জানিয়ে ভনিতা ছাড়াই স্নানকে বলে, ছোট খুকি না তোর বোন? আর না তুই অচল যে বোনকে অন্যের বাড়িতে ফরমাইশ খাটাতে পাঠাবি? সিনান কপাল কুঁচকে বোনের দিকে যায়। সুরেলার সমস্ত রাগ, অভিমান, অপমান বোধ এবার ভয়ে পরিণত হয়। সে ঢোক গিলে ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে। সিনান রাগে না যাত্রায়। কথার মানে বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারে। তার ছেলের সাথে বলে, আপনি ঘুরে ফরমাইশ খাটের লোকের অভাব নেই, তবুও ঘুরে ফিরিয়ে এই ঝিয়ের ডাক পড়ে কেন বুঝি না আপু। ডাক দিবেন না, আইব না। ডাক দিবেন না, নাইলে ডাক দিবেন, নাইলে সালাউদ্দিনের কাছে বাকাতেরা কথা কইবেন। উনি বাড়ি গিয়া তাফালিং দেখাইব, হ্যান ত্যান হুমকি দিব। সেটা একান্তই তোদের পারিবারিক ব্যাপার। ছোট নেই সুর, আশা করি বুঝতে পারবি। নওরিজের বোঝানোর ভঙ্গিতে বলে। সিনান আর তর্কে যায় না, বোনের হাত ধরে টেনে নিয়ে যায়। সুরেলা পুতুলের মতো পা মেলায়। নিজেকে বোঝা ছাড়া কিছুই মনে হয় না তার। নওরিজ চাদরটা ভালোভাবে নিজের সাথে জড়িয়ে বাড়িতে প্রবেশ করে। এদিক ওদিকে না তাকিয়ে সরাসরি মায়ের ঘরে যায়। রেবেকা বানু ঘরে বসে পান বানাচ্ছিলেন। ছেলেকে দেখে মিষ্টি হেসে বলে, রিস, এদিকে আয় আব্বা। জ্বর কমেছে কি? তোর আব্বারে বলছি আসার পথে ডাক্তারের সাথে আনতে।
নওরিজ ভেতরে ঢুকে মায়ের মুখোমুখি দাঁড়ায়, শক্ত চলে বলে, খুব অহংকার আপনার, তাই না আম্মা? আপনার অহংকার আপনার উপর ভারী না পড়ে। ভালো কথা বলতে না পারলে চুপ থাকার চেষ্টা করবেন, শান্তি পাবেন। রেবেকা বানু স্থির হয়ে বসে রয়, মুখে থাকা পানটাও চিবুতে ভুলে যান। নওরিজ আর অপেক্ষা করে না, হনহনিয়ে বেরিয়ে যায় কামরা হতে। দূর হতে ডাহুক পাখি ডাক ভেসে আসে, শিয়ালের হুক্কাহু ধ্বনিতে গমগমে পরিবেশ যেন কোনো ভুতুরে এলাকা। আশেপাশে জায়গা জুড়ে ফসলি জমি, জ্যৈষ্ঠের মাঝামাঝিতেই কৃষক ধান কেটে ঘরে তুলছে। সেই হিসেবে পুরো বর্গা জমি ফাঁকা পড়ে আছে। সামনে বর্ষার মৌসুমে জমিতে হাঁটু সমান পানি থই থই করে বিধায় এই মৌসুমে আর চাষের ধারে কাছেও যাবে না কৃষক। সবাই ধিয়াল, জাল, পেলো সহ মাছ ধরার সরঞ্জাম কিনে জেলে বনে যাবে। ফাঁকা জমির মাঝ বরাবর একটা স্যালো মেশিন ঘর, আঞ্চলিক এলাকায় ডিপঘরও বলা হয়। সেই ঘরে সোনালি রাঙ্গা টিমটিমে আলো ভেসে আসে। ঘরের ভেতর থেকে চাপা ফিসফাস সুর। অজ্ঞাত ব্যক্তি টিনের বেড়ার ফাঁকে চোখ রাখে। ভেতরে 7-8 জন মানুষ আছে। লুঙ্গি পেতে বসেছে, মাটিতে বসে তাস খেলছে 4 জন, সাথে সিগারেট সহ লাল পানি। পাশে একজন কাগজ হাতে বসে আছে, কাগজের উপর জর্দা জাতীয় কিছু একটা দেখা যায়। মোমবাতির প্রজ্বলিত শিখায় কাগজ ধরে কচকচে 10 টাকার নোট মুড়িয়ে ঘ্রাণ শুখে নেই নাশা গহ্বরে। শান্তির আবেশে বুঝে নেই চোখ, ভঙ্গিতে ওঠে লোক, গুমকিয়ে ওঠে লোকটা। ঘরের কোনায় এক শুকনো খিটখিটে মেজাজি লোক কাঠের চেয়ারে বসে চাপা স্বরে ধমকাচ্ছেন লোকজনকে। তার কোলে বড় সাদা প্যাকেট হতে সাদা পাউডারের মতো বস্তু অল্প অল্প করে কাগজে মুড়িয়ে রেখে দেয়। তাকে সাহায্য করছে আরেক ব্যক্তি। হঠাৎ আরো কিছু পায়ের আগমন বার্তা টের পেয়ে অন্ধকার মিলিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। ছোট চালাবিহীন টিনের ঘরে নিজেদের কাজে ব্যস্ত ব্যক্তিরা বুঝতে পারে না কিছুই, তার নিজ কাজে লেগে থাকে। রাত যত ঘন হচ্ছে লোকেদের আনাগোনা ততই বেড়ে চলেছে। আসছে যাচ্ছে এভাবেই চলছে। তবে উল্লেখ্য, ওই মধ্যবয়সী লোকের তুলনায় যুবক আর কিশোর ছেলেপেলেদের আনাগোনাই বেশি লক্ষণীয়। উপন্যাসের বইটা মায়ের অলক্ষ্যে ব্যাগে ভরে সুরেলা সালেহ ছোট্ট আয়নার সাহায্যে স্কার্ফ বেঁধে নেয়। কান্তিমান ওই ডাগর নয়নাভিরামে কাজলের সূক্ষ্ম রেখা এঁকে মুচকি হাসল। নেকাবে মুখ ঢাকলেও ওই শান্ত তরঙ্গিনীর ন্যায় আঁখি তীর সমান। সুরেলা ব্যাগ কাঁধে নিয়ে মাকে উদ্দেশ্য করে বলে, ও মা 10টা টাকা দে তো, কলম কিনতে হইব। শান্তি বেগম কুলোই চাল ঝাড়ছিলেন। মেয়ের কথায় কুলো রেখে আঁচলে গিট খুলতে খুলতে বলে, তোর জ্বালায় একটা টাহাও জোগাইতে পারি না বাপু, ধর 5 টাহা। আমার কাছে আর নাই, তোর ভাইরে কইয়া দেখ, তোর ঘ্যান ঘ্যান করিস না গাদার সামনে।